ইরানের সাথে এই কনফ্লিক্টের কারণে সত্যি কি আমাদের চিন্তা করার দরকার আছে? হ্যাঁ, মার্কেট আজকে গ্যাপ ডাউনে খুলেছিল একটু যুদ্ধ যুদ্ধ ভাবের জন্যে, কিন্তু তাতে কি সত্যি আমাদের চিন্তার কারণ আছে নাকি চিন্তার কারণ নেই? আমরা অযথা একটা প্যানিক তৈরি করছি বা অনেকে করছেন, এবং বরং এতে সাপে বর হতে পারে যে বাজার নিচে এলে কিন্তু আমাদের হয়তো বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে। সেই আমি এই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, যুক্তি দিয়ে লজিক দিয়ে বোঝাবো কোনটা ঠিক কোনটা ভুল। তার সাথে সাথে আপনাদের যে প্রশ্ন এসেছে, যেমন একটা এবিসি এই স্টকটা কেনা আছে, এখন দামটা দুদিনে একটু নিচে নেমে এসেছে, এখন কি বেরিয়ে যাওয়া উচিত? কিংবা আমার ধরুন সিডিএসএল কিনবো, বা আমি একটা কোচিন শিপইয়ার্ড কিনবো বা কিনে ফেলেছি, এখন দামটা নিচে চলে এসেছে, তাহলে এখন কি এন্ট্রি করা যায় বা এক্সিট করা যায়? এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমার গত ভিডিওর নিচে কমেন্ট বক্সে প্রচুর এসেছে, প্রচুর এসেছে। কারণ জানেন, দুদিন ধরে মার্কেট একটু নিচে এসেছে বলে অনেকেই চিন্তিত হয়ে যান। আজকের এই ভিডিওতে আমি সেই প্রশ্নের যেটা আপনারা করেছেন তারও অ্যান্সার দেব। মন দিয়ে শুনবেন ভিডিওটাকে। আমি যথেষ্ট সংক্ষিপ্ত রাখার চেষ্টা করব। আগে একটু ভিডিওটাকে লাইক করে দিন ভালো লাগলে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন, মার্কেট আজকে যদি দেখেন, ওপেন যখন হয়েছিল সেটা কিন্তু 24,500-র কাছাকাছি, প্লাস মাইনাস 30 পয়েন্ট করে নেবেন, ওই 460 এরকমের কাছে ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু 24,500 ক্রস করেছে এবং তার উপরের দিকে গেছে। মানে ওপেন ইজ ইকুয়াল টু লো। আজকের যদি আপনি শর্ট টার্ম ক্যান্ডেল দেখেন, এখানে আমি ডেইলি ক্যান্ডেল বা ডেইলি চার্ট খুলে রেখেছি, দেখতেই পাচ্ছেন একদম যে লো আজকে তৈরি করেছে সেটাই কিন্তু মানে ওপেনিংটাই আজকে দিনের লো ছিল। তারপর তো মোটামুটি উপরের দিকেই গেছে, উপরের দিকে একটু কনসলিডেট করেছে, উপরে বন্ধটা যে দিয়েছে দেখুন নর্মাল, মানে 170 পয়েন্ট মাইনাস, মানে 0.68% মাইনাস নর্মাল। কোনো তেমন মানে হাহা হু সব গেল গেল রবের একদমই দরকার নেই। মিড ক্যাপ স্মল ক্যাপ যদি দেখেন, কম্পারেটিভলি নিফটির থেকে বরং কম পড়েছে। হ্যাঁ, গতকাল একটু বেশি পড়েছিল, আজকে কিন্তু 0.3-0.4%-এর মতো মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স কারেক্ট করেছে। সুতরাং একটা দিকে বুঝুন যে মার্কেট ঠিক আছে আপাতত আজকের দিনের জন্য। অ্যাটলিস্ট বুলসরা সেই রেঞ্জটাকে, যে 24,500 বারবার আপনাদের সাথে বলা ছিল, সেই 24,500টাকে কিন্তু মেনে নিয়েছে, মানে বা রক্ষা করতে সক্ষম হয়েছে বুলসরা। এবার দেখুন, এবার মেন মুদ্দায় আসি, যে এত যে একটু খবরাখবর শোনা যাচ্ছে, আপনারাও নিশ্চয়ই এক্স হ্যান্ডেল খুললে দেখতে পারবেন, একটু বিদেশের নিউজ চ্যানেল দেখলে শুনতে পারবেন যে এইখানে করেছে ইরানের যে চিফ অফ আর্মি স্টাফ, তাকে মেরে দিয়েছে ইসরায়েল। এই ব্যাপারগুলো অনেক হচ্ছে। তো এতে আবার ইরান একটু হয়তো রিটালিয়েট করবে, এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, একটা টেনশনের পরিস্থিতি। কিন্তু যদিও দেখেন, মানে এই কারণে একটা কনটেক্সট বলে নিই, এই কারণে কিন্তু যখন এই ভিডিওটা তৈরি করছি তখন আমেরিকার মার্কেটও মাইনাসে আছে, আমেরিকার মার্কেটও মাইনাস আছে প্রায় 1%-এর কাছাকাছি। এখন জানি না, এখন হয়তো ভিডিও যখন আপনারা দেখবেন তখন হয়তো একটু রিকভারি করেছে। তো যাই হোক, এই চলছে ব্যাপার। এর মধ্যে দাঁড়িয়ে আমাদের কি করণীয়? প্যানিকের কারণ আছে? আমার এক কথাই উত্তর হলো না, না। ইরান ইসরায়েলের যদি যুদ্ধ বাধেও, হয়তো সাময়িক এই যেমন আজকেই দেখলেন গ্যাপে খুললো, আজকেও তো, আজকে নইলে এত গ্যাপে 200-300 পয়েন্ট মাইনাসে খোলার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। 300 মানে ইন্ডিয়ার তো কোনো খারাপ খবর ছিল না ইকোনমির দিক দিয়ে, হ্যাঁ, ইকোনমির দিক দিয়ে সেই অর্থে ছিল না। সুতরাং হতো না, শুধু যুদ্ধের ওই ব্যাপারগুলোর জন্য কিন্তু একটু হয়েছিল, কিন্তু সেটা বাজার আবার রিকভারিটা করে নিয়েছে। দিনের ক্লোজ যদি দেখেন, ক্লোজ কিন্তু 24,500-র উপরে যথেষ্ট উঁচুর দিকেই ক্লোজ হয়েছে, প্রায় দিনের হাইয়ের কাছাকাছি। এইবার প্যানিকের কারণ আছে, তার উত্তর দিয়েছি, একদমই প্যানিক করার দরকার নেই। জানি, তবে চোখ রাখবেন, মানে বিশ্বের ওই ইরানের সাথে কনফ্লিক্টগুলো কেমন কেমন এগোচ্ছে তার জন্য চোখ রাখবেন। একদম যে আমিও প্যানিকের কোনো কারণ নেই বা এই নাই, আমাদের ইন্ডিয়া তো ভালোই আছে, চুপচাপ ঘুমিয়ে থাকবো, তা নয়। একটু চোখ কান খুলে রাখবেন, একটু নিউজ টিউজ শুনবেন, ঠিক আছে। ইনভেস্টার হলে চিন্তার কারণ নেই। আবার বলছি, ইনভেস্টার হলে কোনো চিন্তার কারণ নেই, বরং এই যে ফলটা পাচ্ছেন, ফল মানে নিচের দিকে যে আসছে, মার্কেটের ফলটাকে কাজে লাগিয়ে কিন্তু ভালো ভালো স্টক যেগুলোতে আপনি ওয়াচ লিস্ট বানিয়ে রেখেছেন, সেই স্টকগুলো 4-5%, 6% করে কারেক্ট হচ্ছে এই দুদিনে, সেগুলোতে একটু এন্ট্রি করা যায় কিনা সেইগুলো একটু ভাবুন, যেগুলো আপনি পছন্দ করেন, কারোর কথায় শুনে নেবেন না। আর যদি স্টকে
আর আরেকটা কথা বলছি, এটা হচ্ছে ইনভেস্টারের। আপনাদের কি ভুলটা হচ্ছে, আপনাদের প্রশ্ন দেখেই আমি বুঝতে পারি কয়েকজনের কি ভুল হচ্ছে। তাদের একটা উদাহরণ নিয়ে বলছি, এটা কোনো কিন্তু মানে কি বলে কোনো সাজেশন ফিনান্সিয়াল অ্যাডভাইস একদমই নয়, জাস্ট আপনাদের প্রশ্ন করেছিলেন তার উদাহরণ দিয়ে। একজন বলেছেন যে সিডিএসএল আমি 1700 টাকায় নিয়ে ফেলেছি, এখন তো দুদিনে দামটা কমে এসেছে, কি করব, বেচে দেব? দেখুন, তার মানে এই প্রশ্ন থেকেই বোঝা যায় উনি কনফিউজড, উনি নিজে চেনেননি। বা আপনারা যারা এরকম প্রশ্ন করেছেন, আমার কাছে কোচিন শিপইয়ার্ড নিয়ে প্রশ্ন এসেছে, কোচিন শিপইয়ার্ড 2300 টাকায় কিনে নিয়েছি, 2400 টাকায় কিনে নিয়েছি, এখন কি করব, এই দুদিনে দামটা একটু পড়েছে, কি করব, আমি এই আছি। এই থেকেই বোঝা যায় যে আপনারা কনফিউজড। কেন কনফিউজড বলছি, এবং এইটা মার্কেটে যারা প্রথম প্রথম আসেন তাদের হয়, এটা কোনো অবাক ব্যাপার নয়, ঠিক আছে, কিন্তু যেটা বলছি মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে, আপনি যখন ধরুন সিডিএসএল, কোচিন শিপইয়ার্ড, হ্যাল যাই আপনি ভালো অ্যানালিসিস করে হয়তো নিয়েছেন, সেই অ্যানালিসিসের উপর কি ভরসা থাকবে না? আমি একটা কথা বলছি, যদি অ্যানালিসিস করে আপনারা নেন, তাহলে মনে রাখবেন সেই স্টকটা মাঝে মাঝে 50%ও কারেক্ট করে। আপনাকে ছোট্ট উদাহরণ দিই, আমি কিন্তু বলছি বাজাজ ফিনান্স নিঃসন্দেহে বিগত 10-15 বছরে মানে দারুণ ইনভেস্টরদের পয়সা তৈরি করে দিয়েছে, দারুণ পয়সা করে তৈরি করে দিয়েছে, তাই তো? আমরা বাজাজ ফিনান্সের যদি মান্থলি চার্টেও আসি, আপনি দেখেন মাঝে মাঝে স্টকটা কিন্তু কারেকশন দিয়েছে। আমি নয় কোভিড এগুলো ছেড়েই দিলাম, নর্মাল যে কারেকশনগুলো, হ্যাঁ, এই দেখুন, এখানেও নর্মাল কারেকশন উপর থেকে নিচে 27%, হ্যাঁ, 27% মাইনাস। ইনভেস্টার হলে আপনাদের এর জন্য তৈরি থাকতে হবে। যদি বলেন না আমি তৈরি নেই, আমি 27%, 20% ভালো স্টকে, বাজাজ ফিনান্স যখন 27% নিচে নেমেছিল, খারাপ কোম্পানি হিসেবে ছিল না, স্টকের দাম আলাদা ব্যাপার, কোম্পানি হিসেবে খারাপ ছিল না, ব্যবসা কি বন্ধ হয়ে গেছিল না, তাহলে ভালো স্টক, ভালো কোম্পানিতে আমি এদিকে থাকবো, এদিকে সেই কোম্পানিটা 20% পড়বে, এটা আমি দেখতে পারবো না, তাহলে আপনি ইনভেস্টার নন, আপনার ইনভেস্টমেন্টের মেন্টালিটি নেই, জোর করে ইনভেস্টার হতে যাবেন না। তাহলে বারবার বলছি, কনফিউজড হবেন না আপনি কি, বা একটা স্টক যখন নিচ্ছেন আপনি কি হিসাবে নিচ্ছেন, ইনভেস্টার হিসাবে নিচ্ছেন না ট্রেডার হিসাবে নিচ্ছেন। যদি ইনভেস্টার হিসাবে নেন তাহলে ফান্ডামেন্টালটাও দেখবেন, ব্যবসাটা বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে একটা স্টকেই আপনি দাওটা নিচ্ছেন, তাহলে কি একটা বা পোর্টফোলিও বানিয়ে নিশ্চয়ই নিচ্ছেন, একটা স্টক তো নেবেন না, তার অ্যালোকেশন যাতে 5% 6%-এর বেশি না থাকে টোটাল পোর্টফোলিওর, এই ব্যাপারগুলো ভেবে ব্যবসাটা বুঝে নেবেন। তারপর যদি সেটা মানে 20 নেওয়ার পর যদি আপনার সব ব্যবসা ভালো থাকলো, মার্কেটের নর্মাল কারেকশন, এই দুদিনে তো নিফটি নর্মাল কারেকশন হয়েছে, এতে যদি কোনো স্টকও নর্মাল কারেকশন দেয়, আপনার ইনভেস্টমেন্ট থাকলে চিন্তার তো কারণ নেই। যদি চিন্তা করছেন তার মানে আপনি ইনভেস্টার নন, শুধু নিজেকে ওই ছাপ্পা দিচ্ছেন যে আমি ইনভেস্টার, লং টার্ম ইনভেস্টার। এদিকে একটা টাকায় নিয়ে তার থেকে 5% পড়লেই হাত পা কাঁপছে, আর বলছেন লং টার্ম ইনভেস্টার। মশাই, 10 বছরে কত জিনিস হয়, একটা স্টকের উপর দিয়ে কত ঝড় বয়ে যায় একটা কোম্পানির উপর দিয়ে, তাহলে সেই ঝড়ের মধ্যে থাকবেন কি করে? বলে চালাচ্ছেন যে লং টার্ম ইনভেস্টার। দেখুন, আমি আপনাদেরকে মানে এটা ভাববেন না যে আমি আপনাকে কোনো জ্ঞান দিতে এসেছি, এটা জাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, সব সময় এটা হয়। আপনি দেখুন না, এইখানেই 1 মাসে কত পড়েছিল, 1 মাসে বাজাজ ফিনান্সের জাস্ট উদাহরণ নিয়েছি, 1 মাসে 24% পড়েছিল, এটা তো মান্থলি ক্যান্ডেল, 1 মাসে 24% ফল করেছিল। তখন কি হতো? তখন যে বেরিয়ে গেছে এখন সে আবার হাউতাশ করছে, এখন সে আর ঢুকতে পারবে না, মানে একবার বেচে দিলে তো উপরে নেওয়া যায় না, তখন কি ব্যবসাটা খারাপ হয়ে গেছিল? নিশ্চয়ই না। তো এই ব্যাপারগুলো দেখুন, মাঝে মাঝেই ফল এসেছে, কিন্তু প্রথম দিকে তো আরও ফল এসছে, ছেড়ে দিন সেই ফলগুলো, মাঝে মাঝেই ফল আসে, এটা বুঝতে হবে, এবং এটা ভেবে যদি আপনারা থাকতে পারেন তাহলে থাকবেন, না হলে না। এইখানে দেখুন, এপ্রিল 2022-এ, জাস্ট 2 বছর আগে 2022-এই 31% পড়েছিল টপ থেকে, 30%-এর মতো বাজাজ ফিনান্স মাইনাস হয়েছিল। আজকে আপনারা বাজাজ ফিনান্স নেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগে, আমার এখানে কোশ্চেনও আসে, কারণ বাজাজ ফিনান্সটা এই ইদানিংয়ে বেড়েছে বেশ ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রিন ক্যান্ডেল। কিন্তু তাকে প্রশ্ন করুন, যারা ইনভেস্টার হিসাবে উপর থেকে 30% কারেক্ট করলে থাকতে পারবেন তো? যদি হয় না থাকতে পারবো না, তাহলে ট্রেডার হন। ট্রেডার হলে কি করতে হবে আমি সেটাও বলছি, তাহলে ট্রেডার হন, তাহলে ইনভেস্টর হয়ে চালাচ্ছেন কেন নিজেকে? ব্যবসা ভালো, নর্মাল মার্কেট কারেকশানে সেও একটু কারেক্ট করছে, তাতেই হাত পা কাঁপবে? আচ্ছা, এটা প্রথম কথা হলো।
এবার তাহলে অ্যান্সারটা নিশ্চয়ই পেয়ে গেলেন। আমি কোনো স্টক স্পেসিফিক বললাম না, ওভারঅল অ্যাপ্রোচের কথা বললাম। এবার ধরুন আপনি না, আমি ওরকম মার্কেট মানে 10% পড়ছে এটা আমি দেখতে পারি না, তাহলে ট্রেডার হন। তার মানে আপনি ট্রেডিং মেন্টালিটি থাকলে টেকনিক্যাল অ্যানালিসিসটা জেনে মার্কেটে নামবেন, জেনে চার্ট দেখে সাপোর্টে, পার্টিকুলার সাপোর্টে আমি নিলাম, যেমন আপনার মানে চার্ট দেখে যেমন যেমন আপনার মনে হয়, কেউ হয়তো ব্রেকআউটে নেয়, কেউ হয়তো সাপোর্টে নেয়, সেই অনুযায়ী আপনি নেবেন, স্টপ লস রাখবেন। এবং স্টপ লসটা হিট হলে যাতে টোটাল পোর্টফোলিওর 2%-এর বেশি লস না হয় তার উপর নজর রাখবেন। এইভাবে করে আপনি স্টকে পজিশন নেবেন, তাহলে তো স্টকটা নিচে পড়লেও কোনো অসুবিধা নেই, কারণ নিচে পড়লে আপনার স্টপ লস হিট হবে, ঠিক আছে বেরিয়ে যাবো। কখন বেরোবে এটা কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, কারণ নেওয়ার আগেই, নেওয়ার সময়ই আপনার এক্সিট প্ল্যান রেডি থাকবে তখন। যে আমি একটা স্টক 1700 টাকায় নিচ্ছি ট্রেডিং হিসাবে, 1700 টাকায় নিচ্ছি, আমার স্টপ লস হয়তো 1650 ধরুন, তাহলে 1650 আসবে, আমি কোনো ইউটিউবারকে জিজ্ঞেস করবো না। হ্যাঁ মশাই, আমি নিজে ইউটিউবার হয়েই আপনাদের বলছি, কারোর কাছে টিভি অ্যানালিস্টের কাছে ফোন করব না, ওই বিভিন্ন বিজনেস চ্যানেলে বা কোনো ইউটিউবে ফোন করে আমি জানবো না, বা প্রশ্ন করে জানবো না ইউটিউবারের কাছে কি এখন বেচে দেওয়া উচিত, না, কারণ আমি টেকনিক্যাল অ্যানালিসিস করে নিয়েছি যে এইখানে আমার সাপোর্টে আমি নিয়েছি, তার নিচে যেখানে স্টপ লস রাখার কথা সেখানে আমি স্টপ লস রেখেছি, এসেছে বেরিয়ে গেছি। হ্যাঁ, ট্রেডিংয়ে লস হয়েছে, লাভ লোকসান দুটোই আছে। যেমন আমার যে সুইং ট্রেডিং চ্যালেঞ্জের অ্যাকাউন্টটা, এই মাসে তো চ্যালেঞ্জ করছি না, আমি আগেই বলে দিয়েছি, সেখানে কিন্তু এই দুদিনে আমারও সুইং ট্রেডিংয়ে লস হয়েছে। আমি যখন কোনো একদিন আবার দেখাবো, হয়তো কাল পরশুই আবার দেখিয়ে দেবো এই উইকটা শেষ হলে যে কি হয়েছে, তাতে দেখবেন আপনারা লাস্ট যা পিএনএল দেখেছিলেন তার থেকে একটু কমে গেছে, কারণ এই দুদিনে মার্কেট কারেক্ট করেছে, আমারও সুইং ট্রেডিংয়ের থাকার জিনিসগুলো লস দিয়েছে, স্বাভাবিক ব্যাপার। এবং লস দিয়েছে বলে আমি কেটে দিয়েছি, মানে একটা স্টপ লস থাকে, তো স্টপ লসের ওখানে, বা ট্রেলিং স্টপ লস হয়তো কোনো স্টকে হিট হয়েছে, যে স্টকটা উপরে যাচ্ছিল। ট্রেলিং স্টপ লস মানে কি, একটা স্টক ধরুন উপরে যাচ্ছে, আপনি ধরুন একটা জায়গায় এন্ট্রি নিলেন, প্রথমে স্টপ লসটা রাখলেন এখানে, তারপরে যেই দামটা উঠছে আপনিও স্টপ লসটাকে উঠে নিয়ে যাচ্ছেন, এরকম জায়গায় হয়তো নিয়ে এসছেন, তারপর হয়তো স্টকটা ঘুরে গেল, এইখানে আপনার ট্রেলিং স্টপ লসটা হিট হয়ে গেল, আপনি বেরিয়ে গেলেন, এরকম হিট হয়েছে, তাহলে উপরে যে পজিশনে যতটা ম্যাক্সিমাম লাভ দেখেছিলেন তার থেকে লাভটা একটু কমে যাবে, সেটাই হয়েছে। দেখবেন পিএনএলে আমার আগের লাভের থেকে কম দেখবেন, কিন্তু ঠিক আছে, স্টপ লস না, আমি তো কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছি না এই স্টকটা নিয়েছি কিনা, এই কি করব। আবার 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 আমি সিডিএসএল এর উদাহরণ দিই, সিডিএসএল আমার পার্সোনাল পোর্টফোলিওতে আছে, ফ্যামিলি পোর্টফোলিওতে আছে ইনভেস্টিং হিসাবে, সেটাই আমি দাম দেখছিও না, সেটাই আমি দাম মানে খুলেও দেখি না, আজকে কি হয়েছে, কালকে কি হয়েছে, এক সপ্তাহে দেখি না, ওটা আছে, ওটা তো লং টার্মের জন্য, ওটা আমি দাম দেখছি না, আমি ব্যবসা দেখছি। ব্যবসা যেদিন খারাপ হয়ে যাবে, আবার বলছি, ব্যবসা যেদিন খারাপ হয়ে যাবে, যদি দেখা যায় যে ব্যবসা খারাপ হয়ে গেছে, ম্যানেজমেন্ট চোর হয়েছে, এরকম হতে পারে না, কোন কোম্পানি কখন কি হবে জানি না, সেদিন বেরিয়ে যাবো, না হলে ওটা দেখছি না। কিন্তু সিডিএসএল আমি এর মধ্যে ট্রেডও করেছি, ট্রেডে কিন্তু আমি এক্সিট করেছি, মানে একটা পার্টিকুলার, এই জন্য ট্রেডিং অ্যাকাউন্ট আর আমার মানে ইনভেস্টিং অ্যাকাউন্ট দুটো আলাদা, যাতে আমার ইমোশনের মধ্যে ক্ল্যাশ না করে। সিডিএসএলেও ধরুন আমি 1400-1500 টাকায় এন্ট্রি করলাম, 1700-1800 টাকায় যখন রেজিস্ট্যান্সের কাছে আছে, আপনি দেখবেন, তাহলে এই জন্যই বললাম টেকনিক্যালটা জানতে হবে, কেন 1800 টাকায় প্রফিট বুক করবো, 1700 টাকায় প্রফিট বুক করবো, কেন যারা 1400 নেওয়া আছে কেন, এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন। মশাই তা বলছি না, আমি একটা জাস্ট রাউন্ড ফিগার বলছি, তার আপনি যেমন যেমন স্টকটা উঠবে, যেমন যেমন রেজিস্ট্যান্স, ধরুন আগে এখান থেকে এরকমভাবে করেছে, হ্যাঁ ধরুন এইখান থেকে নিচে নেমেছে, এইখানে কেউ বাই করেছে, কথার কথা বলছি, ট্রেডিং হিসাবে, ইনভেস্টিং নয়, আবার বলছি ইনভেস্টিং নয়, তাহলে ধরুন সেটা এখানে এসেছে, এইখানে তার মনে হবে যে দিস ইজ দ্য ফার্স্ট রেজিস্ট্যান্স, এখানে সে 50% প্রফিট বুক করতেই পারে। এখন বলবেন এই বাবা ধরে রাখলে তো এখানে অনেকটা লাভ হতো, না না না, এটা মান্থলি ক্যান্ডেল, হ্যাঁ এতক্ষণ ধরে না, এটা ট্রেডিং, ও সুইং ট্রেড করছে, লোকটা সুইং ট্রেডিং করছে, যে এখানে হয়তো ধরুন বাই করেছে, তার ইনভেস্টমেন্ট মাইন্ডসেট নয়, আলাদা অ্যাকাউন্ট, হ্যাঁ ট্রেডিং অ্যাকাউন্ট আলাদা, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আলাদা করে রেখেছে সে, তাহলে এখানে এসেছে, এই যে এই সুইং হাইয়ের এখানে একটা রেজিস্ট্যান্স, এই জন্য টেকনিক্যালটা একটু মানতে হবে, যে ডে টেকনিক্যাল আপনি ফলো করেন, অনেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট ফলো করে, অনেকে নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন ফলো করে, যাই ফলো করুন সেটা আপনি মেনে কাজ করবেন, রেজিস্ট্যান্সে এলে অল্প প্রফিট বুক করবেন, প্রফিট বুক করে স্টপ লসটা এখানে এগিয়ে নেবেন, এবার একটু ট্রেল করলেন, আবার একটু 25% বুক করলেন, আবার স্টপ লসটা ট্রেল করে গেলেন, এই করতে করতে এক সময় হয়তো স্টপ লসটা আপনার হিট হলো, ব্যাস এখান থেকে যতটা লাভ হলো ওটাই। ট্রেডার হিসাবে এর ধরনের মেন্টালিটি চাই, ঠিক আছে। আবার বলছি, ট্রেডার হিসাবে আর ইনভেস্টর হিসাবে আলাদা রকম মেন্টালিটি রাখুন, না হলে কিন্তু ডুববেন, মানে আপনি ট্রেডারও হবেন না, ইনভেস্টারও হবেন না, মাঝামাঝি একটা জায়গায় লটকে থাকবেন, সোজা কথা। আর পয়সাটা আপনার যাবে,
পয়সাটা লস হবে এবং তারপর শেয়ার মার্কেটকে গালাগালি করে মার্কেট থেকে অবসর নেবেন। প্লিজ এটা করবেন না। আজকেই দুটো আলাদা অ্যাকাউন্ট করুন, একটা ট্রেডিংয়ের জন্য যারা সুইং ট্রেডিং করেন, একটা ইনভেস্টমেন্টের জন্য। এবং সুইং ট্রেডিং যারা করছেন টেকনিক্যালে আপনাকে চোস্ত হতে হবে, মিনিমাম একটা নলেজ, মোটামুটি একটা ভালো নলেজ আপনাকে থাকতে হবে। আমি বলছি না সুপার ডুপার হতে হবে না, কিন্তু মিনিমাম একটা বেসিক নলেজ টেকনিক্যাল অ্যানালিসিসে আপনাকে থাকতে হবে। এন্ট্রি কোথায় নেব, এক্সিট কোথায় রাখবো, কিভাবে ট্রেলিং স্টপ লসগুলো নেব, কোথায় পিরামিডিং করব, কোথায় পজিশন অ্যাড করব, কখন পজিশন থেকে এক্সিট করব, এই ব্যাপারগুলো আপনাকে জানতে বুঝতে হবে। ঠিক আছে, এবার দেখুন আপনাদের উপর নির্ভর করছে। যদি আমার সুইং ট্রেডিং ব্যাচে জয়েন করতে চান, আপনাদের ওই প্রশ্ন দেখে আমি তাও এই উইকের জন্য ওপেন রেখেছি। যদিও ব্যাচ শুরু হয়ে গেছে, দুটো ক্লাস হয়ে গেছে, দুটো ক্লাসের রেকর্ডিং দেখে নেবেন, রেকর্ডিং আছে। আমি এই সপ্তাহের জন্য ওপেন রেখেছি, এখনো সুইং ট্রেডিং ব্যাচ ওপেন রেখেছি, যেখানে টেকনিক্যালটা আমি ভালো করে শেখাবো। তাহলে যাতে আপনাকে কারোর উপর ডিপেন্ডেন্ট না থাকতে হয়, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সুইং ট্রেডিং কোর্সের, কিভাবে জয়েন করবেন ওই লিঙ্ক ক্লিক করে চলে যাবেন আমার অ্যাপে, ওইখান থেকেই এনরোল করে নেবেন সঞ্জয় টক্স অ্যাপ। এটা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। সব থেকে ভালো হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই সপ্তাহ পর্যন্ত, মানে এই রবিবার পর্যন্ত আমি এখনও এনরোলমেন্ট ওপেন রেখেছি, তারপর বন্ধ করে দেবো। আমি বন্ধ করে দিতাম, কিন্তু আপনাদের যা প্রশ্ন এসেছে, আমি মিথ্যে বানিয়ে বলছি না, আপনি জাস্ট আমার পিছনের ভিডিও, আগের ভিডিওর এখানে কমেন্টগুলো দেখবেন, আগের ভিডিওর এখানে জাস্ট কমেন্টগুলো আপনি একটু দেখুন। কমিউনিটিতে আমি কমেন্ট খুলেও রেখেছি, অনেক কমেন্ট এসেছে। সিডিএসএল 1400-তে নেওয়া হোল্ড করা উচিত, টার্গেট প্রাইস কত হতে পারে? কি বলবো, এখানে তো ওনার বোঝা উচিত, সুমন মণ্ডল, আপনাকে বুঝতে হবে যে আপনি ইনভেস্টার না ট্রেডার। যদি 1400 টাকা নিয়েছেন, আপনার ধরুন ইনভেস্টার মেন্টালিটি 15 বছর বাদে কি সিডিএসএল এর ব্যবসা যদি এরকমই থাকে, 1400 টাকার বেশি হবে না কম হবে? নিজেকেই প্রশ্ন করুন না। লেখেননি মানেই আপনি কনফিউজড এখন, যে 1400 টাকার জিনিস 1700-1800 দেখেছি, এখন আবার 100 টাকা কমে গেছে, তাহলে কি আরো পড়বে? তাহলে আমি কি করব? এই যে মনের মধ্যে দ্বন্দ্ব, এবং এটা স্বাভাবিক। আমি আবার আপনাকে সাপোর্ট করছি, ভাববেন না যে আপনার এগেনস্টে বলছি, আপনার বন্ধু হয়েই বলছি, সাপোর্ট করছি। এটা হয়, সাধারণ মানুষের মধ্যে এটা আসবেই। এখান থেকে বেরোবার একটাই উপায় হলো, আপনি যখন নিচ্ছেন তখন ইনভেস্টর হিসাবে নিচ্ছেন না ট্রেডার হিসাবে নিচ্ছেন, সেটা ক্লিয়ার করুন। যদি ট্রেডার হিসাবে নেন, তাহলে 1400 টাকায় 1800 টাকায় তো পার্শিয়াল প্রফিট বুক হবে। তারপর এখন ট্রেলিং স্টপ লস দিয়ে এগিয়ে যাবেন। ট্রেলিং স্টপ লস যখন হিট হবে, কাউকে জিজ্ঞেস করতে হবে না, এমনি আপনি বেরোবেন। আর যদি ইনভেস্টর হন, তাহলে 1400 নিয়েছেন, ভয় কি? আপনার তো নজরিয়া 10 বছর 15 বছর। ব্যবসা কি খারাপ হয়েছে? যখন 1400 টাকায় নিয়েছিলেন তখন যা ব্যবসা ছিল, আজকে 1 মাস বাদে কি ব্যবসা সেম আছে না একদম খারাপ হয়ে গেছে? উত্তর হলো না, একই তো আছে। 1 মাসে কি আর চেঞ্জ হয়েছে? তাহলে অ্যান্সার পেয়ে গেলেন। এই জন্য আমি আপনাকে প্রভাবিত করতে চাইছি না, কোনো সাজেশনও দিচ্ছি না, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, এইভাবে লজিক্যালি ভাবুন জিনিসগুলো। যদি এই বক্তব্যটা ভালো লাগে, প্লিজ একটা লাইক চাই আপনাদের থেকে, একটা লাইক করে দিন ভিডিওটাকে এবং শেয়ার করুন সবার সাথে। এবং নতুনরা একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপাতত। দেখুন দাদা, আমি কোচিন শিপইয়ার্ড 2315 টাকাতে কিনেছি, এখন তো অনেক নেমে গেছে, ওটাকে রিকভারি দেবে? আমি বললাম, আমি কিন্তু কোনো বানিয়ে বলছি না। ভাববেন না যে আমি সুইং ট্রেডিং কোর্সটা কেন এই সপ্তাহ তো রেখেছি এনরোলের জন্যে। আপনাদের প্রশ্ন এসেছে এখানে এবং এগুলো খুব খারাপ লাগে। এই দেখুন, ইনি লিখেছেন একজন অবশ্যই দেবে, অপেক্ষা করুন। কিন্তু ওনার যদি এটা ট্রেডিং মেন্টালিটি থাকে, 2300 টাকায় নিয়েছে, হয়তো 1-2 দিনের জন্য নিয়েছে, তাহলে তো তার অভ্যাসটা খারাপ হয়ে গেল। সে স্টপ লস দিতেই জানে না, তাহলে তো তার অভ্যাসটা খারাপ হচ্ছে। সেটাও তো ঠিক নয়, তাই না? দাম পেয়ে গেলেও পরে হয়তো দাম পেয়ে গেল, কিন্তু সেটা তো অভ্যাস খারাপ হচ্ছে, সেটা তো ট্রেডিং নয়। আর যদি ইনভেস্টমেন্ট হয়, তাহলে 2300-তে ইনভেস্ট করলাম, আমার ফান্ডামেন্টাল একই আছে ডিফেন্সের, দুদিন আগে যা ছিল আজকেও তাই আছে, দামটা কমেছে, তাতে আমি ভয় পাবো কেন? নিজেকে প্রশ্ন করুন। একজন আবার হাসছেন এখানে, আমি জানি না হাসার কি হলো, কিন্তু এটা সবারই প্রশ্ন, এটা সবারই প্রশ্ন। তো এই জন্য আমি বলছি, এই দেখুন দাদা, একই প্রশ্নটা দুবার হয়তো করেছেন, ঠিক আছে। তো আমি বলেছি, তো আমি আবার বলছি, আপনাদের প্রশ্ন দেখে আমার কিন্তু মনে হয়েছে যে এই টপিকটার উপর একটু বলা উচিত, আপনাদের একটু বোঝানো উচিত। আবার বলছি, যারা একটু ওইরকমভাবে, মানে আমি একটা নেব, উপরে একটু প্রফিট বুক করে নেব, নিচে নেমে এলে বেরিয়ে যেতে হয়, কখন নেব, এই সব জিনিসগুলো হয়, এগুলো টেকনিক্যাল অ্যানালিসিসটা একটু জানতে হয়। সেটা একটু জেনে বুঝে শিখে আসুন। বলছি না আমার কাছ থেকেই শিখতে হবে, যেখানেই আপনার ভালো মনে হয় একটু শিখে জেনে বুঝে তারপর মার্কেটে আসুন। যারা সুইং ট্রেডিং করতে চান, ইনভেস্টমেন্ট করতে হলেও ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা জানতে হবে, একটু জেনে, ব্যবসাটা দেখে বুঝে জেনে আসুন।
তাহলে দেখবেন ঠিক আছে। মার্কেটে নিয়ে চিন্তার আছে না, চিন্তার নেই। এবার ইনভেস্টরদের চিন্তা নেই, ট্রেডারদের বলবো এই যে কনফ্লিক্টের সপ্তাহটা চলছে, আমি মনে করি এক সপ্তাহ একটু ওভারনাইট পজিশনটা অ্যাভয়েড করাই যেতে পারে। হ্যাঁ, ওভারনাইট পজিশনটা একটু অ্যাভয়েড করা যেতে পারে, 1-2 দিন একটু দেখে নিন কেমনভাবে চলছে, ইরানের রিটালিয়েশনটা কোন লেভেলে যাচ্ছে। আমার মনে হয় না ফুল ফ্লেজড কিছু হতে পারে বলে, কিন্তু যাই হোক, দেখার তো কোনো অসুবিধা নেই, একটু দেখে নিন। ততদিন ওভারনাইট রাখবেন না, টুকটাক যদি এমনি কিছু করেন, হেজড পজিশন নিয়ে কিছু যদি আপনি অপশন করেন তাও ঠিক আছে, সুইং ট্রেডিং যদি করেন, ওভারনাইটটা একটু মুশকিল হয়ে যাবে। তাও যদি কোনো স্টকে আপনার দারুণ সেট আপ আসে, দারুণ কনভিকশন থাকে, এ প্লাস সেট আপ যেগুলোকে আমরা বলি, এ সেট আপ, বি সেট আপ, এরকম তো আছে, এ প্লাস মানে যার মধ্যে আপনার কনফিডেন্স সব থেকে বেশি, তেমন যদি থাকে তাহলেই করুন। না হলে একটু দাঁড়িয়ে যান, আবার এক সপ্তাহের মতো বা 2-3 দিনের মতো একটু দেখে নিন, তারপর করুন। ট্রেডাররা তো একটু টেকনিক্যাল মেনেজেই চলবে, আবার স্টপ লস হিট হলে বেরিয়ে যাবেন, ব্যাস এরকম। ইনভেস্টরদের চিন্তার কারণ নেই, বরং এই ডিপকে কাজে লাগিয়ে যদি একটু পোর্টফোলিওতে অ্যাড করতে চান সেগুলো করুন। ভালো ভালো মিউচুয়াল ফান্ড, ভালো ভালো স্টক, সেগুলোর দিকে নজর রাখুন। আশা করি আজকের উপস্থাপনাটা ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ একটা ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের কমেন্টের আশা রইলাম, যেই পুরো জিনিসটা বোঝালাম তা নিয়ে আপনাদের মতামত কি, আপনি কি আপনার ট্রেডিং সত্তা আর ইনভেস্টর সত্তাকে আলাদা করতে পেরেছেন? অ্যাটলিস্ট আলাদা অ্যাকাউন্ট তো অবশ্যই রাখুন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই চ্যানেলটা আপনাদের জন্যই, আপনাদের যদি কিছু একটু মানে আমার নিজের নলেজটা শেয়ার করতে পারি তাতেই আমার ভালো লাগে। ভালো থাকবেন, আপনাদের রেসপন্সের বা আপনাদের কমেন্টের আশায় রইলাম। প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।